তুগলুক বংশের উৎপত্তি, দ্য অরিজিন অফ দ্য তুগলুক। তুগলুক শব্দটি জাতিবাচক নয়, এটি ব্যক্তিগত নাম বা উপাধি বোঝাতে ব্যবহার করা হতো। ইবন বতুতা রেহলা গ্রন্থে তুগলুকদের তুর্কিস্তানের করুণা গোষ্ঠীর লোক বলে অভিহিত করেছেন। ইতালির পর্যটক মার্কো পোলো করুণা সব অর্থে তাতার বংশীয় বা তুর্কি পিতা ও ভারতীয় মাতার সন্তানকে বুঝিয়েছেন। পিতা হয় তুর্কি ও মাতা হচ্ছে ভারতীয়। কারো কারো মতে করুণা শব্দটি সংস্কৃত শব্দ করুণা এর সমর্থক, যার অর্থ হলো ক্ষত্রিয় পিতা ও শূদ্র মাতার সন্তান। গিয়াসউদ্দিন তুঘলকের ক্ষেত্রে এই তত্ত্বটি সঠিক নয়। নে এলিয়াস তার তারিক-ই-রশিদ নামক গ্রন্থে বলেছেন, করুণা তুর্কি ছিল মঙ্গোলদের একটি শাখা। গিয়াসউদ্দিন তুঘলক তিনি দিল্লির সুলতান ছিলেন 1320 থেকে 1325 পর্যন্ত। 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক নাসিরউদ্দিন খসরুকে হত্যা করে গিয়াসউদ্দিন তুঘলক উপাধি ধারণ করে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন। তিনি কোরানা তুর্কি পিতা ও হিন্দু মাতার সন্তান ছিলেন। পাঞ্জাবের এক জাট মহিলা। দিল্লি সুলতানি ইতিহাসে তিনি গিয়াসউদ্দিন তুঘলক পরম সুলতান, যিনি সর্বসম্মতিক্রমে মনোনীত হন। গিয়াসউদ্দিন ছিলেন গ্রেট অ্যানেক্সাশনিস্ট। গিয়াসউদ্দিন তুঘলক শাসক হিসাবে দৃঢ় অথচ নমনীয় কিক অ্যান্ড কিস এর নীতি গ্রহণ করেন। গিয়াসউদ্দিন তুঘলকের জ্যেষ্ঠ পুত্র হলেন ফখরুদ্দিন জোনা বা জোনা খা বা জুনা খা। গিয়াসউদ্দিনের নির্দেশে তার জ্যেষ্ঠ পুত্র জোনা খার নেতৃত্বে 1321 থেকে 1323 খ্রিস্টাব্দে বরঙ্গল বা তেলেঙ্গানা অভিযান পরিচালনা হয়। জোনা খা 1324 খ্রিস্টাব্দে উড়িষ্যার যাজনগড় রাজ্য আক্রমণ করেন। জোনা খা যাজনগড় থেকে প্রচুর ধনসম্পদ 50টি যুদ্ধ হস্তি সংগ্রহ করেন। এই সাফল্যের জন্য গিয়াসউদ্দিন জোনা খাঁকে জগতের নেতা, খান অফ দ্য ওয়ার্ল্ড নামে সম্মানিত করেন। গিয়াসউদ্দিন তুঘলকের সমকালীন বাংলাদেশের নৃপতি ছিলেন গিয়াসউদ্দিন বাহাদুর। তাকে পরাজিত করে তিনি গিয়াসউদ্দিন বাহাদুরের ভ্রাতা নাসিরউদ্দিনকে লখনৌতির শাসকরূপে নিযুক্ত করেন। গিয়াসউদ্দিনই প্রথম সেচ ব্যবস্থা চালু করেন এবং খাল খননের নীতি গ্রহণ করেন। গিয়াসউদ্দিন তুঘলক জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পরিবর্তে কিছু জমিতে রাজকর্মীর উপস্থিতিতে উৎপন্ন ফসল ভাগ করার হুকুম-ই-হাসিল ব্যবস্থা চালু করেন। 1325 খ্রিস্টাব্দে আফগানপুর নামক স্থানে সুলতানের বিশ্রামের জন্য তৈরি অস্থায়ী মণ্ডপটি অকস্মাৎ ভেঙে পড়লে গিয়াসউদ্দিন তুঘলক তাতে চাপা পড়ে মারা যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1325 খ্রিস্টাব্দে আফগানপুর নামক স্থানে 1325 খ্রিস্টাব্দে আফগানপুর নামক স্থানে সুলতানের বিশ্রামের জন্য তৈরি অস্থায়ী মণ্ডপটি অকস্মাৎ ভেঙে পড়লে গিয়াসউদ্দিন তুঘলক তাতে চাপা পড়ে মারা যান। গিয়াসউদ্দিন তুঘলক বলেন, রাজকোষের সম্পদ কেবলমাত্র জনকল্যাণে ব্যয় করা উচিত। রাজকোষের সম্পদ কেবলমাত্র জনকল্যাণে ব্যয় করা উচিত। মোহাম্মদ বিন তুঘলক
গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর পর তিনি দিল্লির সুলতান হন 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিংহাসন লাভের পূর্বে জুনা খাঁ কুতুবউদ্দিন মোবারক খলজির দরবারে কাজ করতেন এবং খসরু শাহের আমলে দিল্লিতে অশ্বারোহী বাহিনীর প্রধান ছিলেন। জুনা খাঁ মোহাম্মদ বিন তুঘলক ছিলেন দিল্লির মোহাম্মদ বিন তুঘলক ছিলেন দিল্লি সুলতানি যুগের শ্রেষ্ঠ উপহার। তিনি ছিলেন উদার, ধর্মনিরপেক্ষ ও দুর্ধর্ষ এক পণ্ডিত শাসক। মোহাম্মদ বিন তুঘলক ছিলেন ধর্মশাস্ত্রে সুপণ্ডিত। গ্রিক দর্শন পাঠ করার ফলে তিনি অতিরিক্ত যুক্তিবাদীতে পরিণত হন। তিনি ছিলেন উদানক উদ্ভাবকপ্রিয়। 1325 খ্রিস্টাব্দে পিতা গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর পর মোহাম্মদ বিন তুঘলক দিল্লির সিংহাসনে বসেন। মোহাম্মদ বিন তুঘলকের রাজনৈতিক আদর্শের মূল বক্তব্য ছিল ভারতবর্ষে রাজনৈতিক ও বৌদ্ধিক ঐক্য স্থাপন করা। মোহাম্মদ বিন তুঘলকের কঠোর সমালোচক বরণী মোহাম্মদ বিন তুঘলকের পাণ্ডিত্যকে প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও পারস্যের বিখ্যাত দার্শনিক আসফ খানের সঙ্গে তুলনা করেছেন। মোহাম্মদ বিন তুঘলকের আমলে দোয়াবের রাজস্বের হার বৃদ্ধি করা হয় 10 থেকে 20 গুণ। জিয়াউদ্দিন বরণী মতানুযায়ী 3 থেকে 4 গুণ ফেরেশতার মত অনুযায়ী। কৃষির উন্নতির লক্ষ্যে মোহাম্মদ বিন তুঘলক আমির-ই-কোহি বা দিওয়ান-ই-কোহি নামক স্বতন্ত্র কৃষি দপ্তর প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ বিন তুঘলকের শিক্ষাগুরু ছিলেন কুতলু খাঁ। মোহাম্মদ বিন তুঘলক 1326 থেকে 27 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং নতুন রাজধানীর নামকরণ করেন দৌলতাবাদ। সুলতান কুতুবউদ্দিন মোবারক খলজির পূর্বেই দেবগিরির নাম পরিবর্তন করে কুতুবাবাদ রাখেন। সুলতান মোহাম্মদ বিন তুঘলক তার আমলে দিনার নামে এক নতুন স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন। 1 দিনার সমান 10টি রূপার টাকা। তার সমসাময়িক দুজন ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বারী ও মোহাম্মদ ইসামি। মোহাম্মদ বিন তুঘলকের সর্বাপেক্ষা বিখ্যাত সংস্কার প্রতীকী নিদর্শন তাম্র মুদ্রা প্রচলন 1329 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে। ভারতবর্ষে মোহাম্মদ বিন তুঘলকের প্রচলিত তাম্র মুদ্রা ছিল দোকানে। ভারতবর্ষে মোহাম্মদ বিন তুঘলকের প্রচলিত তাম্র মুদ্রার নাম ছিল দোকানে। বিশ্বের দরবারে মোহাম্মদ বিন তুঘলকের পূর্বে যিনি কুবলাই খান চাও নামে কাগজের নোট এবং পারস্যে কায়ঘাটু খাঁ প্রতীক মুদ্রা চালু করেন। মোহাম্মদ বিন তুঘলক মিশর, ইরাক, চীন দেশে যেমন দৈত্য মিশন পাঠান, তেমনি তার দরবারে ইরাক, চীন, খারাজম, সিরিয়া থেকে দূত এসেছিল। স্বর্ণদ্বারী 1339 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ বিন তুঘলক গঙ্গা নদীর তীরে স্বর্ণদ্বারী নামক শহরে পত্তন করেছিলেন, যা বর্তমানে থানা দরিয়াগঞ্জের এটা জেলা উত্তরপ্রদেশ নিকটে অবস্থিত। স্বর্গদ্বারী স্বর্গের প্রবেশদ্বার নাম থেকে বোঝা যায় যে এই স্থানটি হিন্দুদের তীর্থক্ষেত্র ছিল, তাই এই জায়গাটি বেছে নেওয়া হয়েছিল। মোহাম্মদ বিন তুঘলক স্বর্গদ্বারীতে
বসবাস করেন এবং 1339 খ্রিস্টাব্দ থেকে 1341 সাল পর্যন্ত সেখান থেকে তিনি সাম্রাজ্য পরিচালনা করতেন। তৎসত্ত্বর মধ্যযুগে ভারতের ঐতিহাসিক অভিধান ইকতিদার আলম খান লেখা হিস্টোরিক্যাল ডিকশনারি অফ দ্য মেডিভেল ইন্ডিয়া থেকে। মুহাম্মদ বিন তুঘলক আফ্রিকার মরক্কো নিবাসী পর্যটক ইবন বতুতাকে চীন দেশে তার দূতরূপে প্রেরণ করেছিলেন। মুহাম্মদ বিন তুঘলকের আমলে মঙ্গোল অধিপতি তারা তামারাসিন তারামাসিন ভারত আক্রমণ করেন 1327 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন তুঘলকের খোরাসান অভিযানকালে 1333 থেকে 1334 সেখানকার শাসক ছিলেন আবু সৈয়দ খান। মুহাম্মদ বিন তুঘলক খোরাসান অভিযানে 3,70,000 সৈন্য সমাবেশ ঘটে। আনুমানিক 1337 থেকে 38 খ্রিস্টাব্দ মুহাম্মদ বিন তুঘলকের ভাগিনেই খসরু মালিকের নেতৃত্বে 10,000 সেনাসহ পার্বত্যভূমি কারাজ্জল অভিযান করেছিলেন। ইবন বতুতা ও গার্ডিয়ার ব্রাউনের মতে কারাজল বলতে হিমালয়ের কুমায়ুন গাড়োয়াল অঞ্চলে কাংলা জেলার কুলু অঞ্চলকে বোঝানো হয়েছে। 1340 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুঘলকের মিশরের খলিফা গিয়াসউদ্দিন বহু মূল্যবান উপহার প্রেরণ করেন। মুহাম্মদ বিন তুঘলক 1337 খ্রিস্টাব্দে কাংলা অঞ্চলের নগরকোটের হিন্দু রাজাকে পরাজিত করে বশ্যতা স্বীকার বাধ্য করেন। কিন্তু তিনি বিখ্যাত নগরকোটের জ্বালামুখী হিন্দু মন্দির ধ্বংস করেননি। দাক্ষিণাত্যের যুদ্ধে কল্যাণের হিন্দু মন্দির ধ্বংস হলে তিনি পুনর্নির্মাণ করে দেন। তিনি গিরনারের হিন্দু মন্দির এবং পালাটিনার জৈন মন্দির পরিদর্শন করেন। মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালেই দক্ষিণ ভারতের হিন্দুরা বিজয়নগর ও মুসলমানরা বাহমনি নামে দুটি স্বাধীন রাজ্য স্থাপন করে। মুহাম্মদ বিন তুঘলকের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী হন দাক্ষিণাত্যের গুলবর্গার শাসক এর সম্পর্কিত ভাই বাহাউদ্দিন গুরুসাম্প। মুহাম্মদ বিন তুঘলকের সিংহাসনারোহণের একেবারে গোড়ার দিকে 1326 থেকে 1327 খ্রিস্টাব্দ তার সম্পর্কিত ভাই বাহাউদ্দিন গুরুসাম্প দাক্ষিণাত্যের গুলবর্গার কাছ সাগরের জাগিরদার প্রথম সুলতানের বিরুদ্ধে বিদ্রোহী হন। সুলতান তাকে পরাস্ত করে কঠোর শাস্তি স্বরূপ গায়ের মাংস কেটে চাউলের সঙ্গে রান্না করে তার পত্নী ও পুত্রের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ বিন তুঘলকের আমলে 1330 খ্রিস্টাব্দে বাংলা ও লখনৌতিতে গিয়াসউদ্দিন বাহাদুর বিদ্রোহী হলে সুলতানের বাহিনী তাকে পরাজিত ও নিহত করেন। মুহাম্মদ বিন তুঘলক দিল্লির প্রধান কাজীর পদে ইবন বতুতাকে নিয়োগ করেন। বিদ্রোহী মালিক তাগির খানের বিরুদ্ধে অভিযান ছিল মুহাম্মদ বিন তুঘলকের জীবন শেষ সামরিক অভিযান বা কর্মসূচি। সুফি সন্ত শেখ নাসিরউদ্দিন চিরগে সুলতানের আদেশে দিল্লিতে অবস্থিত নিজ সিলসিলায় সম্প্রদায়ের স্বার্থ পরিত্যাগ করতে রাজি না হলে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের দ্বারা নির্যাতিত হন। মুহাম্মদ বিন তুঘলক সর্বপ্রথম দুর্ভিক্ষ কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের আমলে সদা আমিরগণ
বা আমিরন-ই-সাদা নামক কর্মচারীরা বিদ্রোহী হয়ে ওঠে। এই আমিররা ছিল বিদেশি তাজিক তুর্কি। 1351 খ্রিস্টাব্দে 20 মার্চ সিন্ধু অভিযানকালে ঠাট্টার সন্নিকটে সোনডা নামক স্থানে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যু হয়। মুহাম্মদ বিন তুঘলক ছিলেন সুইডেনের রাজা গাস্টাডাস অ্যাডোলফাসের মতোই সাহসী ও অকুতোভয় যোদ্ধা। জৈন পণ্ডিত রাজশেখর ও জিনপ্রভাসুরি মুহাম্মদ তুঘলকের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ইসলামী মতে মুহাম্মদ বিন তুঘলকই প্রথম সুলতান যিনি হিন্দুদের দোল উৎসবে ও হোলি খেলায় যোগ দিতেন। তিনি সেই যুগে সুবিধা প্রথা বন্ধ করার সৎসাহস দেখান। মুহাম্মদ বিন তুঘলক অলঙ্কারযুক্ত হস্তলিপিতে ক্যালিগ্রাফিতে পারদর্শী ছিলেন। মুহাম্মদ বিন তুঘলক প্রসঙ্গে ঐতিহাসিক মতামত। স্ট্যানলি লেনপুল তার বিফলতা ছিল এক মহান উত্তরণের বিফলতা মাত্র। ইবন বতুতা মুহাম্মদ বিন তুঘলককে রক্তপিপাসু আখ্যা দেন। ইবন বতুতা মুহাম্মদ বিন তুঘলককে রক্তপিপাসু আখ্যা দেন। ডক্টর আগা মেহেদী হোসেন সুলতান মুহাম্মদের শাসনকালে সুলতানি শাসন তার শ্রেষ্ঠ দিনে উপনীত হয়। ডক্টর ভিনসেন্ট স্মিথ মুহাম্মদ বিন তুঘলক ছিলেন পরস্পরবিরোধী গুণের মিশ্রণে গঠিত। আ মিক্সচার অপোজিটস। ডক্টর ঈশ্বরী প্রসাদ মুহাম্মদ বিন তুঘলক ব্যতীত কারও জীবনে প্রজাকল্যাণের সংস্কার পরিকল্পনাগুলি নিয়তির নিষ্ঠুর আঘাতে এরূপ চূর্ণবিচূর্ণ হয়নি। ঐতিহাসিক বদায়নে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যু প্রসঙ্গ বলেন, এইভাবে সুলতান প্রজারা সুলতানের হাত থেকে নিষ্কৃত পেলেন। ঐতিহাসিক বরণে নিজামী বদায়ুনী থেকে শুরু করে এলফিনস্টন, লেনপুল প্রমুখ ঐতিহাসিক তাকে অব্যবস্থাচিত্ত ও উন্মাদ অভিধায় ভূষিত করেন। ঐতিহাসিক বরণে মুহাম্মদ বিন তুঘলককে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও পারস্যের বিখ্যাত দার্শনিক আসিফ খানের সঙ্গে তুলনা করেছেন। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল রাজধানী স্থানান্তর প্রসঙ্গে বলেছেন, দৌলতাবাদ শুধুমাত্র অনিয়ন্ত্রিত উদ্যমের স্মৃতিস্তম্ভ হয়ে রইল। গিয়াসউদ্দিন মুহাম্মদ বিন তুঘলকের পরে ফিরোজ শাহ তুঘলক সুলতান হন 1351 থেকে 88 পর্যন্ত। সুলতান গিয়াসউদ্দিন ভ্রাতা মালিক রজবের পুত্র ছিলেন সুলতান ফিরোজ শাহ। মাতা ছিলেন নীলা দেবী ভাট্টি রাজপুত রাজা রানামলের কন্যা। শের উল-সিহেগ তাকে রোমান সম্রাট অগাস্টাসের সঙ্গে তুলনা করেছেন। ফিরোজ শাহ মুহাম্মদ বিন তুঘলক পরিবর্তিত 24 রকমের কর বাতিল করে দেন। ফিরোজ শাহ তুঘলক ধর্মাশ্রিত রায়তন্ত্রের আদর্শ প্রবর্তন করেন এবং নিজেকে খলিফার ভৃত্য আখ্যা দেন। ফিরোজ শাহ তুঘলক ধর্মাশ্রিত রায়তন্ত্রের আদর্শ দ্য থিওক্রাটিক মনার্কি প্রবর্তন করেন এবং নিজেকে খলিফার ভৃত্য আখ্যা দেন। ফিরোজ তুঘলক কোরআন প্রবর্তিত 4 ধরনের কর চালু করেন: খারাজ, খামস, জাকাত এবং জিজিয়া। খারাজ চাষের জমির উপর ধার্য করা 1/10 অংশ। খামস লুণ্ঠিত দ্রব্য এবং খনিজ দ্রব্যের উপর ধার্য করা 1/5 অংশ। জাকাত মুসলমানরা
তাদের আয়ের ২.৫% দান করত। জিজিয়া অমুসলমানদের উপর ধার্য কর। ফিরোজ শাহ কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের ১/১০ অংশ সাব বা সেচ কর আদায় করতেন। দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসীদের জিজিয়া দিতে হতো না। কিন্তু ফিরোজ শাহ তুগলক ব্যতিক্রমীভাবে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপান। ফিরোজ শাহ দেশে অবাধ বাণিজ্যের স্বার্থে চুক্তিকর তুলে দেন। বেকার সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম তিনি কর্মনিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন। দরিদ্র মুসলমান কন্যাদের বিবাহ এবং অনাথ বিধবাদের ভরণ-পোষণের জন্য ফিরোজ দেওয়ানি খয়রাত বিভাগ প্রতিষ্ঠা করেন এবং সুযোগ্য ব্যক্তিদের অর্থ সাহায্যার্থে দেওয়ান-ই-ইস্তিহক নামক দপ্তর প্রতিষ্ঠা করেন। দরিদ্রদের চিকিৎসা কল্পে ফিরোজ শাহ দিল্লিতে দার-উল-সাফা নামক একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। ফিরোজ ক্রীতদাসদের জন্য দেওয়ান-ই-বন্দেগার নামক পৃথক বিভাগের প্রচলন করেন। ফিরোজ শাহ তুগলকের আমলে কারখানাগুলি দুই ভাগে বিভক্ত ছিল: রতিবি মানুষ ও পশুর জন্য খাদ্য সামগ্রী তৈরির কারখানা এবং গয়ের তরেবি পোশাক, ঔষধ ও অন্যান্য সামগ্রী তৈরি হতো। তিনি জিতল, অর্ধ-জিতল বা আধা এবং সিকি জিতল বা ব্রিক মুদ্রা চালু করেন। ফিরোজ শাহ ৩০টি নগরে নির্মাণ করেছিলেন। এর মধ্যে ফিরোজাবাদ সুলতানের ছিল সবচেয়ে প্রিয় নগর ও বাসস্থান ছিল বর্তমানে নিউ দিল্লির কোটলা। সুলতান ফিরোজ শাহ নির্মিত ফিরোজাবাদের অংশ বলে মনে করা হয়। ফিরোজের যমুনা নদীর তীরে গড়ে ওঠা প্রিয় নগর ফিরোজাবাদ তৈমুর-লঙ্গের আক্রমণের ফলে ধ্বংস হয়। ফিরোজ শাহ একাধিক সেচ খাল নির্মাণ করলেও তার মধ্যে ৯৬ মাইল লম্বা শতদ্রু থেকে ঘরঘরা এবং ১৫০ মাইল লম্বা যমুনা থেকে হিসার পর্যন্ত বিস্তৃত খালটি উল্লেখযোগ্য। ফিরোজ শাহ ফিরোজাবাদে ফিরোজশাহী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং বজ্রঘাতে ক্ষয়প্রাপ্ত কুতুব মিনারের সংস্কার করেন। তিনি এর উচ্চতা আরও ১৫ ফুট বৃদ্ধি করে ইলতুৎমিশের আমলে ২২৫ ফুট উচ্চতা ছিল। এটি আর ১৫ যোগ করে ২৪০ ফুট হয়। ফিরোজ শাহ দণ্ডবিধির সংস্কার করে সিয়াস্ত বা মৃত্যুদণ্ড রদ করেন সিয়াসত প্রথা। তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দির ও কাংড়ায় জ্বালামুখী মন্দির ধ্বংস করেন। ফিরোজ শাহ জ্বালামুখী মন্দির থেকে হিন্দু জ্যোতিষ ও দর্শনের যে ১৩টি পাণ্ডুলিপি পান সেগুলি ধ্বংস না করে ফার্সিতে অনুবাদ করান এবং অনুবাদ গ্রন্থের নাম ছিল দলাইল-ই-ফিরোজশাহী। ফিরোজ শাহ তুগলক ১৫০টি কূপ, ১০০টি হাসপাতাল, ১০০টি সরাইখানা, ১০০টি সাধারণ স্নানাগার ও ১৫০টি সেতু, ৫০টি বাঁধ, ৪০টি মসজিদ, ৩০টি কলেজ, ৫০টি মাদ্রাসা, ৩৬টি কারখানা, ৩০টি মহাবিদ্যালয়, ২০টি রাজপ্রাসাদ, ১০টি স্মৃতিসৌধ, ১,০২০ ফলের বাগান, ১৫টি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন। ফিরোজ তুগলকের আমলে প্রধান স্থপতি ছিল মালিক গাজী শাহানা। সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে স্থাপত্য শিল্পে মূলত দুই ধরনের শৈলী পরিলক্ষিত হয়। ১ নম্বর হচ্ছে বাত্তার এবং চাজ্জা। এই দুই শৈলী অনুকরণে তার আমলে নির্মিত হয় কালান মসজিদ ও খিরকি মসজিদ। ফিরোজ শাহ
1353 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান প্রেরণ করেন। সেই সময় বাংলার শাসক ছিলেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহের আমলে 1349 খ্রিস্টাব্দে ফিরোজ তৃতীয়বার বাংলাদেশ আক্রমণ করেন। ফিরোজ শাহের আমলে দিল্লিতে 1 মণ গমের দাম ছিল 8 জিতল এবং 1 মণ ছোলা ও যবের দাম ছিল 4 জিতল। সুলতান ফিরোজ শাহ প্রায় 1,80,000 ক্রীতদাস সংগ্রহ করেন। ফিরোজ শাহ জনৈক আজাদ উদ্দিন খালিদ ঘানি নামে পণ্ডিতকে দিয়ে 300টি সংস্কৃত পুঁথি ফার্সিতে অনুবাদ করান, যা দ্য লাইন-ই-ফিরোজ শাহী নামে সংকলিত হয়। ঐতিহাসিক হেনরি এলিয়ট ও এফিনস্টন মুঘল সম্রাট আকবরের সঙ্গে তুলনা করে ফিরোজকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক হেনরি এলিয়ট ও এলফিনস্টন মুঘল সম্রাট আকবরের সঙ্গে তুলনা করে ফিরোজ শাহকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। ফিরোজের সর্বশেষ সামরিক অভিযান ছিল কাটিহার রোহিলাখণ্ড প্রথম আক্রমণ। সেই সময় কাটিহারের রাজা ছিলেন খরবু বদাউন। সুলতান ফিরোজ শাহের রাজত্বকালে কোনো দুর্ভিক্ষ বা মহামারী হয়নি। ফিরোজের নির্মিত 36টি কারখানাগুলির মধ্যে প্রধান ছিল ফরাস ও কার্পেট তৈরি, জামদার খানা শীতবস্ত্র তৈরি, আলম খানা রাজকীয় প্রতীক তৈরি। ফিরোজ শাহ তার মৃত্যুর পূর্বে তার পুত্র ফত খাঁর পুত্র তুগলক শাহকে দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলককে উত্তরাধিকারী নির্বাচন করেন। 1388 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর সুলতান ফিরোজ শাহ তুগলক মৃত্যুবরণ করেন। ফিরোজ শাহ হিসার অঞ্চলে বহু খড়ক বা পশুশালা স্থাপন করেন। ফিরোজ শাহ তুগলক রাজ দর্পণ এর ফার্সি অনুবাদ করেছিলেন। ফিরোজ তুগলক রচিত ফুতুহা-ই-ফিরোজ শাহী হল তার আত্মজীবনীমূলক গ্রন্থ। ফিরোজ তুগলক দিল্লির নিকটবর্তী তোপরা গ্রাম এবং মিরাট থেকে 2টি অশোক স্তম্ভ লেখ দিল্লিতে নিয়ে যান। ফিরোজ শাহ তুগলক যাজনগড় বা বর্তমান উড়িষ্যা আক্রমণকালে যাজনগড়ের রাজা ছিলেন তৃতীয় ভানুদেব। ফিরোজ শাহের শেষ জীবন ছিল খুবই কষ্টের। বৃদ্ধ বয়সে জ্যৈষ্ঠ পুত্র ফতে খাঁ ও দ্বিতীয় পুত্র জাফর খাঁর মৃত্যু হয়। সুলতান 80 বর্ষে উপনীত হলে তৃতীয় পুত্র মুহাম্মদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ওয়াজদারি ব্যবস্থা। ওয়াজ একটি আরবি শব্দ যার মানে হলো অর্থ বা অথবা বেতন, স্যালারি। ওয়াজদার শব্দের অর্থ হলো বেতনভোগী রাজকর্মচারী। প্রথম দিকে দিল্লি সুলতানগণের পক্ষে রাজকর্মচারী বা সেনাপতিদের নিয়মিত নগদ অর্থ বা বেতন দান সম্ভব ছিল না। বেতনের পরিবর্তে নির্দিষ্ট ভূখণ্ড বা ইক্তা প্রদান করা হতো। ত্রয়োদশ ও চতুর্দশ শতকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। মূলত খলজি ও তুগলকদের আমলেই রাজকর্মচারী সেনাদের নগদ অর্থে বেতনের ব্যবস্থা করা হয়। তুর্ক-আফগান যুগে তুগলক আমল ছিল ওয়াজিরাতের গৌরবোজ্জ্বল যুগ। সেই যুগে ওয়াজিরদেরকে প্রচুর বেতন ভাতা দেওয়া হতো। মুঘল সম্রাট বাবরের আমলেও ওয়াজিদারি ব্যবস্থা চালু ছিল। রাজস্ব আদায়ের দায়িত্বকে বলা হয় ওয়াজ। এই দায়িত্ব যাকে অর্পণ করা হতো বা যিনি পালন করতেন তাকে বলা হতো ওয়াজদার। তবে ওয়াজ এবং জাগির এক ছিল না। বাবরের পরবর্তীকালে জাগির ব্যবস্থা পরিণত লাভ করে।
পরবর্তী তুগলক শাসনগণ। ফিরোজ মৃত্যুর পর তার পুত্র তুগলক শাহ দ্বিতীয় গিয়াসউদ্দিন নামক তুগলক নামে পরিচিত দিল্লির সিংহাসনে বসেন। ফিরোজ তৃতীয় পুত্র জাফর খাঁর পুত্র আবু বকর 1390 থেকে 90 খ্রিস্টাব্দ পর্যন্ত তুগলক শাহকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করেন। এরপর ফিরোজের তৃতীয় পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ সিংহাসনে বসেন। অল্প দিনের মধ্যে তার মৃত্যু ঘটলে 1394 খ্রিস্টাব্দে তার পুত্র আলাউদ্দিন সিকান্দার শাহ সিংহাসনে বসেন এবং মাত্র 4 মাস রাজত্বের পর তারও মৃত্যু ঘটে। এরপর সিংহাসনে বসেন ফিরোজ শাহ তুঘলকের কনিষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যিনি ছিলেন তুঘলক বংশের শেষ সুলতান। নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে বিক্ষুব্ধ আমিরগণ ফতে খাঁর পুত্র নসরত শাহকে দিল্লির সুলতান বলে ঘোষণা করলে নাসিরউদ্দিন শাহ মাহমুদ শাহ দিল্লিতে এবং নসরত শাহ ফিরোজাবাদে রায়ত করে থাকেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহের রায়ত্বকালে 1398 খ্রিস্টাব্দে সমরকন্দের অধিপতি তৈমুর লং ভারতবর্ষে আক্রমণ করেন। মাহমুদ শাহ পরাজিত হন এবং গুজরাটে পলায়ন করেন। 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহের কৈলাতে মৃত্যুবরণ করেন। 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহ কৈলাতে মৃত্যুবরণ করেন। 1413 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহ কৈথালে মৃত্যুবরণ করেন। তৈমুর লংয়ের ভারত অভিযান, দ্য ইনভেশন অফ তৈমুর লং। আমির তৈমুর 1336 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার সমরকন্দের 50 মাইল দক্ষিণে অবস্থিত কেচ শহরে জন্মগ্রহণ করেন। যুদ্ধ পরিচালনা করতে গিয়ে তৈমুরের একটি পা নষ্ট হলে তিনি লং বা খঞ্জ নামে পরিচিত হন। তৈমুরের পিতা আমির তারগি বার্লা তুর্কি উপজাতিতে সুরগান বা চাকতাই তুর্কি সম্প্রদায়ের ভূত ছিলেন। তৈমুর 1369 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে সমরকন্দের সিংহাসনে বসেন। তৈমুর লং এর ভারত অভিযানের 1398 খ্রিস্টাব্দে মূল দুটি উদ্দেশ্য ছিল। 1 নম্বর, বিধর্মীদের নিশ্চিহ্ন করে গাজী হওয়া এবং বিধর্মীদের ধনসম্পত্তি ইসলামের সৈনিকদের সেবায় ব্যবহার করা। তৈমুর লং 1370 খ্রিস্টাব্দে বিজয় অভিযান শুরু করেন। 1398 খ্রিস্টাব্দে 18 ডিসেম্বর তিনি দিল্লি দখল করেন। 1398 খ্রিস্টাব্দে 18 ডিসেম্বর তিনি দিল্লি দখল করেন। তৈমুরের পুত্রের নাম শাহরুখ খান। তৈমুর লং এর পৌত্র হলেন পীর মোহাম্মদ। তৈমুর 1399 খ্রিস্টাব্দে 6 মাস এক বিশেষ দরবারে খিজির খাঁকে মুলতান, লাহোর ও দিপালপুরের শাসক হিসাবে নিযুক্ত করেন। 1399 খ্রিস্টাব্দে 19 মার্চ সিন্ধু নদ অতিক্রম করে তৈমুর লং স্বদেশে প্রত্যাবর্তন করেন। তৈমুর পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান জয় করে অদ্বিতীয় বীর রূপে খ্যাতি অর্জন করেন। তৈমুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল তুর্কি ভাষায় মালফুজাতি তৈমুরি বা তুজুকি তৈমুরি।